নমস্কার, দেখছেন বাংলা জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। 24-এর লোকসভা নির্বাচনের আগে আসন সমঝোতা নিয়ে একাধিকবার রাজনৈতিক মহল উত্তপ্ত হচ্ছে। কারণ একটু বাংলাকে দিয়ে শুরু করি আজকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? তিনি বলেছিলেন কংগ্রেসকে নাকি দুটো আসন ছাড়া হবে। ডেডলাইন কবে দিয়েছিলেন? 2023 সালের 31শে ডিসেম্বর। 2024 পড়ে গেল, অপরদিকে কংগ্রেস বলছে, কে বলছে কংগ্রেসের সবথেকে গুরুত্বপূর্ণ বক্তব্য? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন? তিনি বলছেন বাংলায় নাকি দুটো আসন চলবে না, কারণ যেই যেই জায়গায় কংগ্রেস জিততে পারে সেখানে তাদের আসন চাই। অপরদিকে যেখানে হাইকমান্ড, কংগ্রেসের হাইকমান্ড, তাদের কি বক্তব্য? তারা বলছে মোট 10টা আসন নাকি বাংলার বুক থেকে চাই। একজন বলছে 10টা, একজন বলছে দুটো, একজন বলছে আমাদের সবচেয়ে। এই নিয়ে কিন্তু একাধিক বিষয়ে কথা উঠছে। তাহলে কোথাও গিয়ে আসন সমঝোতার আগে কি তাহলে বিজেপি ফায়দা লুটতে পারে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই জাগছে। তবে বিভিন্ন রাজ্যে, বাংলা বলে বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা নিয়ে ঠিক কি ভাবছে রাজনৈতিক মহল, দেখাবো আপনাদেরকে। ইন্ডিয়া জোটের সমঝোতার প্রক্রিয়া দেখে বিজেপি নেতৃত্ব বারবার কটাক্ষ করছেন। গেরুয়া শিবিরে সেই প্রচারে জল ঢেলে দিতে বিরোধীরাও তৈরি হচ্ছে বলে দাবি করছে। কারণ বিরোধী শিবিরের মতে সর্বভারতীয় স্তরে ঐক্যের আবহ তৈরির আগে রাজ্যে রাজ্যে রফার কাজ চলছে। বিহারের পর দিল্লিতে এক প্রস্থ আশাব্যঞ্জক আলোচনা হয়েছে। এবার মহারাষ্ট্রে ও যৌথ ধর্ম মেনে কংগ্রেস, শিবসেনা এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী বোঝাপড়ার রাস্তা পাকা করল বলে দাবি করছে। কংগ্রেসের নেতা মুকুল ওয়াসনিকের বাড়িতে এই মহাজোটের বৈঠক হয়। বৈঠকে ঠিক হয়েছে ছোটখাটো মতানৈক্য পাশে সরিয়ে রেখে সমঝোতার বিষয়টি চূড়ান্ত করা। বিজেপির বিরুদ্ধে একজন করে প্রার্থী দেওয়ার লক্ষ্য বিরোধীদের। কংগ্রেস, শিবসেনা 20টি করে আসনে প্রার্থী দেবে। এনসিপি, শরদ পাওয়ার গোষ্ঠীকে 6টি আসন ছাড়া হতে পারে। বঞ্চিত বহুজন আগাড়িকে দেওয়া হবে 2টি আসন। 2019-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 1টি আসন আর সংযুক্ত শিবসেনা পায় 18টি আসন। অন্যদিকে এনসিপি পেয়েছিল 4টি আসন। বিজেপির 23 সাংসদ জয়লাভ করে। বর্তমানে শিবসেনার ভাঙন ধরেছে। উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা থেকে বেরিয়ে গেছে একনাথ শিন্ডে। তিনি বিজেপির হাত ধরাই অঙ্কে বদল এসেছে। তাই মহারাষ্ট্রে বিজেপিকে শিক্ষা দিতে চান উদ্ধব ঠাকরে। একসময়ের এনডিএ শরিক এখন ইন্ডিয়া জোটের ভিত শক্ত করতে ময়দানে নেমেছেন। বিজেপি মোদি ম্যাজিকে ভর করে লোকসভায় লড়াইয়ের চেষ্টা করলেও বিরোধী শিবির দল ভাঙানোর খেলাকে এবার জবাব দিতে চায়। জনতার রায়কে নস্যাৎ করে কিভাবে ডাবল ইঞ্জিনের নীতিকাররা নীতিহীন রাজনীতি করে তা ইন্ডিয়া জোট এক কাট্টাভাবে তুলে ধরতে চায়। লোকসভায় বিজেপিকে হারাতে পারলে আগামী বিধানসভায় বিরোধীরা অনেকটা অক্সিজেন পাবে বলে আশা উদ্ভব থেকে শরদ পাওয়ার সকলেরই। এখন ইভিএমে কি রায় প্রতিফলিত হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো। আপনারা শুনলেন রাজনৈতিক মহলের কি বক্তব্য। কারণ আসন সমঝোতা খুব গুরুত্বপূর্ণ। 24-এর লোকসভা নির্বাচনের আগেই যদি বিজেপিকে হারাতে হয় এই ইন্ডিয়া জোটের মাধ্যমে, তাহলে কিন্তু অবশ্যই এনডিএ বনাম ইন্ডিয়া লড়াইটাকে আরো প্রকট করতে আসন সমঝোতা গুরুত্বপূর্ণ। তাহলে কি অনেকে সেটা বুঝছেন না? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে যাচ্ছে। তবে তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, আর তাদের হয় প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র রয়েছেন, আমাদের সঙ্গে বুলবুলি মাঝি রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক মাঝি, তৃণমূল কংগ্রেসের যুব নেতা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষেই বক্তব্য রাখবে আজকে অর্ণব রয়েছে আমাদের সঙ্গে, রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র ছোটন নন্দী রয়েছেন, এবং রয়েছেন দীনবন্ধু মোদক বাংলা পক্ষের তরফেই বক্তব্য রাখবে। অর্ণব, জনগণ জানতে চায় 24-এর লোকসভা নির্বাচনের আগেই বাংলাকে নিয়ে অনেক কথাবার্তা উঠছে। সেখান থেকে দাঁড়িয়ে এখনো অব্দি রাজ্যের মুখ্যমন্ত্রী যে ডেডলাইন দিয়েছিল 31শে ডিসেম্বর 2023-এর, সেখান থেকে কজনকে কটা সিট দেবে তা এখন অব্দি নাকি সিদ্ধান্ত নেওয়া হয়নি। এরকম করলে কি তাহলে এনডিএকে হারানো ইন্ডিয়ার পক্ষে সম্ভব, হ্যাঁ কিনা? অবশ্যই সেটা হবে, কারণ একটার পর একটা দিন, একটা সময় লাগে যে কোনো পজিটিভের জন্য। আমরা দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছেন তৃণমূলের পক্ষ থেকে যে কংগ্রেসকে 2টো সিট ছাড়া হবে, কারণ তারা 2টো জিতে আছে। আর আজকের দিনে বাংলাতে বিজেপিকে হারানোর একটাই অপশন যে তৃণমূল কংগ্রেস। সেটা এতদিন সিপিএম কংগ্রেস জোট করেছে, তারাও পারেনি।
সিপিএম তো কোনো দিনই সেক্ষেত্রে পারবে না। কংগ্রেস বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি বিজেপির কাছে বারবার হারছে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রমাণ করছে যে বিজেপিকে হারানোর জন্য একটাই অপশন, সেখানে তৃণমূল কংগ্রেস। সেটা পশ্চিমবঙ্গে একটার পর একটা স্টেপ বাই স্টেপ সিট শেয়ারিং নেতারা ডিসাইড করবেন, মিটিং করবেন। ছোটনদা তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে বিজেপিকে যদি বাংলায় একমাত্র কেউ হারাতে পারে সেটা তৃণমূল কংগ্রেস, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন আগেই বলেছিলেন সিপিএম এর দরকার নেই, কংগ্রেসের দরকার নেই, কারোর দরকার নেই, তৃণমূল কংগ্রেস নাকি একাই কাফি। যদি তাই হতো তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন হাত মেলালেন সেই জোটের শরিকদের সঙ্গে? সবাইকে নমস্কার। আজকে আমরা দেখছি যে ইন্ডিয়া জোটের আবার সামনেই 12ই জানুয়ারিতে ওনাদের বৈঠক আছে। ইন্ডিয়া জোট থেকে আপাতত মায়াবতী বেরিয়ে গেছেন, তারপর আপনার অখিলেশ যাদব বেরিয়ে গেছেন। একে একে আমাদের যে ইন্ডিয়া জোটের যে আম আদমি পার্টির যে মেইন যে নেতা, তা আপনারা ভালো করে জানেন, উনি প্রচুর কোটি কোটি টাকায় আবগারি দপ্তরে উনি মানে ইডির খপ্পরে পড়ে গেছেন। এবং এই জোট ইন্ডিয়াতে ভারতবর্ষের বুকে এই জোট হওয়ায় আমাদের ভারতীয় জনতা পার্টির আর যত জোট করবে এই মমতা ব্যানার্জি আর এই সিপিএম তত আমাদের ভালো হবে, তত সিট আমরা বেশি পাবো। কয়েকদিন আগেই আপনারা দেখেছেন যে 4টে রাজ্যে ভোট হয়েছিল, তার মধ্যে 3টে রাজ্যতে আমরা সফলতা। আমি এই প্রসঙ্গে নীলাজির কাছে, নীলাজিদা জনগণ জানতে চায় 2023-এর শেষে 5 রাজ্যে বিধানসভা নির্বাচন বা কোথাও গিয়ে কিন্তু সেখান থেকে বেশিরভাগ জায়গায় বিজেপির জয় জয়কার, এবং বারংবার কিন্তু লোকের একটাই বক্তব্য, তাহলে কোথাও গিয়ে 24-এর লোকসভা নির্বাচনের আগেই এই ইন্ডিয়ার কোনো অস্তিত্ব থাকবে না, কারণ সেখানে হয়তো নরেন্দ্র মোদী আবারও বসতে পারে, কারণ যেভাবে বা যেই সংখ্যায় যেই ভোটের অঙ্কে আজকে 3 রাজ্যে বিজেপি জয় পেয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে সেই জয়ের ধারে কি 24-এর লোকসভা নির্বাচনে ছাপ ফেলবে? নিশ্চয়ই ছাপ ফেলবে, কারণ মানুষের মধ্যে এই 3টে নির্বাচন দেখিয়েছে একটা ধারণা তৈরি হয়েছে যে INDIA ইন্ডিয়া যে নামেই ডাকুন না কেন, এই জোটটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত নেতা এবং মানুষদের জোট। ভারতবর্ষের ইতিহাসে এটা কখনো হয়নি। সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা এক প্ল্যাটফর্মে চলে এসছে একজন মানুষের বিরোধিতা করার জন্য। লড়াইটা মোদির সাথে দুর্নীতিগ্রস্তদের, এটা মানুষ বুঝতে পেরেছে। তার প্রতিফলনই 3 রাজ্যে, তার প্রতিফলন সারা ভারতে পড়বে, এটাই স্বাভাবিক। আমি আসবো কৌশিকদা, জনগণ জানতে চায়, প্রত্যেকের একটা বক্তব্য থাকবে যে কোথাও গিয়ে আসন সমঝোতা। যদি একটু মহারাষ্ট্রের দিকে আমরা তাকাই, সেখানে কিন্তু একাধিক জায়গায় কিন্তু এনসিপি থেকে শুরু করে একাধিক গোষ্ঠী তারা কিন্তু ইতিমধ্যেই সেই আসন ভাগ করে নিচ্ছে। তাহলে বাংলাকে নিয়ে এত কথাবার্তা কেন হচ্ছে? কারণ যদি একটু 21-এর বিধানসভা নির্বাচন দেখি, সেখান থেকে আপনারা বলতে পারেন যে বামেরা শূন্য হয়ে গেছিল, এবং সেখানে যদি কংগ্রেসের আমরা সেই মানুষটার কথা তুলে ধরি যে বাইরন বিশ্বাস, সেখান থেকে দাঁড়িয়ে এই বাইরন বিশ্বাস কিন্তু আপনাদের দলেই এলেন। তাহলে আপনাদের কি মনে হচ্ছে 24-এর লোকসভা নির্বাচনের আগে এরকম একাধিক দল থেকে লোকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে বলে আপনারা হয়তো এখন আসন সমঝোতা করছেন না? শোনো, প্রথম কথা বলি যে ভারতবর্ষে নরেন্দ্র মোদী পরিচালিত বিজেপি পরিচালিত যে সরকার, সেই সরকার ভারতবর্ষের মেন চরিত্র ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করেছে। তাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে যে কটি ধর্মনিরপেক্ষ দল আছে তারা একটা মঞ্চে এসছে, মঞ্চটার নাম ইন্ডিয়া। কোথাও কোথাও দলের সঙ্গে মতের অমিল থাকতে পারে, কোথাও মিল থাকতে পারে, কোথাও কারো শক্তি কম থাকতে পারে, কোথাও কারো শক্তি বেশি থাকতে পারে, কিন্তু যেখানে যে যাকে হারাতে পারবে, যে যেখানে বিজেপিকে হারাতে পারবে সেখানেই তারা দাঁড়াবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেস বা সিপিএম এর ক্ষমতা নেই একক শক্তিতে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করে একটা আসন জিতবে, কিন্তু পশ্চিমবঙ্গে 42টা আসনেই তৃণমূল কংগ্রেস একার জোরে বিজেপিকে হারানোর ক্ষমতা। আমি দেখি দাদা হাত তুলেছে। না, একটা উনি বললেন সমস্ত ধর্মনিরপেক্ষ দল একটা প্ল্যাটফর্মে এসছে। আমি মনে করিয়ে দিই সেই ধর্মনিরপেক্ষ দলের মধ্যে শিবসেনাও আছে। বেশ, আমি আসবো বিষয়ে। বিজেপির ঠিক কি বক্তব্য, বিজেপির মুখপাত্র থেকে শুনবো। প্রথম হচ্ছে যে ওরা বারবার যে কথাটা বলছে, আমরা এখানে দাঁড়িয়ে আজকে এই মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি 2024-এ আবার নরেন্দ্র মোদী সরকার মসনদে বসবে। কারণ এরা যতই জোট করুক, এটা পুরো চোরেদের সরকার হয়েছে। সব চোর এক প্ল্যাটফর্মে এসেছে, যেটা নীলাদ্রিদা বলেন একদম খাঁটি কথা, যে সব চোর এক প্ল্যাটফর্মে এসেছে। তার থেকে বড় কথা হচ্ছে আমরা দেখেছিলাম 2014-তে 31% ভোটে তিনি মসনদে বসেছিলেন। 2019-এ উনি প্রায় 40% ভোটে উনি আবার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কিন্তু ভোটে বসেছিলেন। আজকে বক্তব্য হচ্ছে যে বাংলায় যদি দিদি বলে যে একে 2টো সিট দেবো, ওকে 3টে সিট দেবো, দিদি তো একটা আঞ্চলিক দলে আজ পরিণত হচ্ছে, শুধু রাজ্যের মধ্যে পড়ে রয়েছে। দিদি ওখানে জোট করতে গেলেন কেন? দিদি গেছে জোট করতে যাতে পরিবারতন্ত্রকে বাঁচানো। কাউন্টার নেব। আজকে বিজেপির মুখপাত্র পরিবারতন্ত্র নিয়ে কথা বলে, যখন
ওই মাধবরাব সিন্ধিয়ার ছেলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস করে, তখন সেটা পরিবারতন্ত্র হয়ে যায়। আর মাধবরাব সিন্ধিয়ার ছেলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন বিজেপিতে চলে যায়, তখন পরিবারতন্ত্রটা কোথায় থাকে? আজকের বিষয়টা হলো যে ভারতবর্ষে বিজেপি বিরোধী প্রত্যেকটা গণতন্ত্র প্রিয় দল একটি মঞ্চে এসছে। তাই নরেন্দ্র মোদী যদি গণতন্ত্র এক জায়গায় এসে থাকে তাহলে এরা নিজেদের মধ্যে কেন সমঝোতা করছে না? এ বলছে দুটো দেবো, বলছে 10টা দেবো। সব জায়গাতেই যে সিট শেয়ারিং এর মাধ্যমে জোট করতে হবে এরকম কোনো মানে নেই। তাহলে দিদি ওখানে গিয়ে কি করতে? এটা হলো আজকে নরেন্দ্র মোদী ভয় পেয়েছে বলেই বলছে 50% বেশি ভোট পেতে হবে। কেন বলছে? আমি আসবো। জনগণ জানতে চাই, নরেন্দ্র মোদী যদি সত্যি ভয় পেয়ে থাকেন তাহলে কোথাও গিয়ে বাংলার এখন অব্দি আসন সমঝোতা হচ্ছে না কেন? আজকে বিভিন্ন রাজ্যে হয়ে যাচ্ছে, সেখানে এক জায়গা থেকে শুরু করে শরদ পাওয়ার থাকতে পারে বা বিভিন্ন জায়গায়। আজকে আমরা বিভিন্ন দক্ষিণ রাজ্যে যাই, সেখানে নাকি আসন সমঝোতা হচ্ছে, তা সত্ত্বেও বাংলায় কেন হচ্ছে না? কারণ যখন প্রথম এই ইন্ডিয়া জোটের বৈঠকগুলো হচ্ছিল, প্রত্যেকের বক্তব্য ছিল হয়তো প্রধানমন্ত্রীর মুখ হতে পারেন এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন যে মুখ হতে পারে নাকি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অর্থাৎ বাংলার এই মুখ্যমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রীর মুখ হবে মল্লিকার্জুন খাড়গে, অথচ এখন অবধি আসন সমঝোতাই হচ্ছে না ভাই। আসন সমঝোতার একটা আমরা দেখছি কালকে কি হয়েছে, মহারাষ্ট্রের আসন সমঝোতা একটা সলিউশন এসেছে। বিহারের বিভিন্ন আসন সমঝোতা নিয়ে একটার পর একটা মিটিং হচ্ছে, 12 তারিখে মিটিং আছে কালকে। একটার পর একটা রাজ্যে তো আমরা দেখছি সলিউশন হচ্ছে। তাহলে বিজেপির এই ভয়টা লেগে যাচ্ছে যে একটা সলিউশন হচ্ছে মানে সেটা একটা এগিয়ে যাচ্ছে, তাদেরকে হারানোর ভয় পাচ্ছে নরেন্দ্র মোদীকে হারানোর। শুনুন, আমরা কোনো ভয় পাই না। শুনুন, আপনাদের এত পাস সিট করে বার করে যাচ্ছি, আর আইএনসির প্রবলেম হতে পারে। যদি সমস্যা হয়, দেখুন একটা সিটও পাবেন না। আপনারা ইজির গায়ে হাত তোলেন। একটা বড় সংসারে আগামী দিনে থাকে, বিভিন্ন সমস্যা থাকে, রাম মন্দিরে গিয়ে কিছু হতে পারে, সেটা সলিউশন হবে। আপনারা তার তো কথা বলবেন। আমি আসবো 1 মিনিট। দীনবন্ধুরা, জনগণের মনে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর জনগণ আজকে যখন টেলিভিশনের পর্দায় প্রোগ্রামটা লাইভ দেখছে, তারা ভাবছে আজকে আসন সমঝোতায় তৃণমূল কংগ্রেস বাংলায় কংগ্রেসকে বা সিপিএমকে কটা আসন ছাড়লো সেটা গুরুত্বপূর্ণ নয়। যেই সরকারি 24-এর লোকসভা নির্বাচনে মসনদে বসবে, তারপর তারা কি মানুষের জন্য কাজকর্ম করবে? কারণ এই নরেন্দ্র মোদী সরকার বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, চাকরি তো হয়নি, কিচ্ছু হচ্ছে না। কে বলছে? জনতা বলছে। বা হয়তো জনতা এটাও বলতে পারে চাকরি হয়তো হচ্ছে, চাকরির দুর্নীতি নাকি বাংলায় হতে পারে। কি মনে হচ্ছে, সত্যি কি তাই? একদমই সত্যি। কেননা এই যে কেন্দ্রীয় যে সরকার, সেই সরকার কিন্তু প্রচুর জনবিরোধী কার্যকলাপ করে যাচ্ছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য সেই সরকার আজ পার পেয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমরা যদি বিরোধী দলগুলো হয়ে গেল সংখ্যাগরিষ্ঠতা কি এমনি দলগুলো বিরোধী যে বলছেন যে সংখ্যাগরিষ্ঠতা, আপনি তো স্বীকার করছেন। সময় বলিনি, না বলেননি, বলিনি। আপনি কেন পেল সংখ্যাগরিষ্ঠতা? একই কারণ পশ্চিমবঙ্গে, তাহলে তো একই কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কেন হয় না করে পেল সংখ্যাগরিষ্ঠতা কেন করছেন পশ্চিমবঙ্গে? কি হয়েছে এই বিশ্বে? আমি দেখতে পাচ্ছি আমি আসবো, আমি নীলাদ্রিতে আমি দেখতে পাচ্ছি বাংলার বুকে তৃণমূল কংগ্রেস বামকে আসন ছাড়বে কি ছাড়বে না, এখানেই দ্বন্দ্ব হচ্ছে শোয়ের মধ্যে। তাহলে বাস্তবে তাহলে কি হতে পারে? মানে যখন এই আসন নিয়ে সত্যিকার একটা বৈঠক হতে পারে, তখন তাহলে কি হবে? মানে আদৌ কি আসনটা ছাড়াছাড়ি কোনো ব্যাপার থাকবে নাকি ব্যাপারটা পুরো ঘুরে যাবে? দেখুন, এই আইএনডিআই জোটে সিপিএম আছে, তৃণমূল আছে, কংগ্রেস আছে। যদি আসন সমঝোতা হয়, সমঝোতা শুধু কংগ্রেস আর তৃণমূলে হতে পারে না, সিপিএমকেও রাখতে হবে। অর্থাৎ তৃণমূলকে সিপিএমকে আসন ছাড়তে হবে। এটা কিন্তু বাস্তবে পসিবল নয়, কারণ কোনো তৃণমূল সমর্থক সিপিএমকে ভোট দেবেন না, কোনো সিপিএম সমর্থক তৃণমূলকে ভোট দেবেন না, এটা একেবারে নিশ্চিত। সুতরাং এই শুরুতেই সিপিএম থাকা তৃণমূল থাকা একই প্ল্যাটফর্মে আসন সমঝোতার সম্ভাবনাটাকে শেষ করে দিয়েছে। কিন্তু দাদা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি দীনবন্ধু আমি আসবো। একদিকে যেখানে কংগ্রেসের হাইকমান্ড বলছে বাংলার মুখ্যমন্ত্রী যদি সিদ্ধান্ত নেয় সেখানে তারা রাজি, অপরদিকে এই অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি কি বলছেন? তিনি বলছেন নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে একদম ভুল করেও স্বপ্ন ভাবা যায় না যে জোট হচ্ছে, জোট হলে হয়তো বামেদের সঙ্গে হতে পারে। সত্যি কি তাই? শুধু এটা নয়, এটাও বলা হচ্ছে যে টিএমসির সাথে সিপিএম জোট করবে না বাংলায়। ওখানে গিয়ে ওরা যেখানেই বসুক না কেন, ব্যাঙ্গালোরে বসুক, মুম্বাইতে বসুক, পাটনায় বসুক অথবা দিল্লিতে বসুক, ওখানে গিয়ে মাননীয় যা বলছেন এখানে কিন্তু সেটা করছেন না কাজে। এক, দ্বিতীয় হচ্ছে দেখুন পাবলিকের টাকায় এখান থেকে উনি যাচ্ছেন চার্টার প্লেনে করে গিয়ে ওখানে গিয়ে ভাষণ দিচ্ছেন, অনেক কিছু বলে আসেন, কিন্তু উনি ভুলে যাচ্ছেন সেটা পাবলিকের জনগণের টাকা। যে জনগণ প্রতিদিন ট্যাক্সের টাকায় নরেন্দ্র মোদী প্রতিদিন পড়েন একটার পর একটা বিভিন্ন বাসে মার খাচ্ছে, ভিজিট করছে, কটা
প্রফিট কোথায়? কি করে? ঘোটালা বিজেপি সব নেই, বিজেপি তৃণমূল সব বিজেপি সব চোর, এ টু জেড চোর। অমিত শাহ আরে ইডিকে মারছে, ইডিকে আপনি ভারতবর্ষের আজকে আমি আসবো আরে দাদা আমি আসবো জনগণকে আমি আসবো, আমি 1 মিনিট আমি আসবো জনগণকে টেলিভিশনের পর্দায় বা যারা দাঁড়িয়ে আছে যে লাইভ প্রোগ্রামটা দাঁড়িয়ে দেখছেন তাদেরকে হাসাবেন না, কারণ এই বিজেপি নাকি বলা হয় ওয়াশিং মেশিন পার্টি। সত্যি ওয়াশিং মেশিন পার্টি? এই তো জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন কংগ্রেসে ছিল তখন খুব বাজে নেতা, পরিবারতন্ত্র মেনে তাকে কংগ্রেস নেতা করেছে, বিজেপিতে চলে গেছে, এখন স্বচ্ছ সাফেদ হয়ে গেছে। আজকে তুমি আমি আপনার সময় বলিনি বিজেপির বিরুদ্ধে কথা বললে, আচ্ছা বিজেপির বিরুদ্ধে কথা বললে এখানে বিজেপির মুখপাত্রই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে পারে না, এদের কাছ থেকে কি গণতন্ত্র শিখবো? এদের কাছ থেকে কি বুলবুলিতে আমি আসবো, বুলবুলিতে আমি সময় দেবো আপনাকে। উনি তো কলতলা ঝগড়া করতে এসেছেন, যদি বলতে দেয় তাহলে ভাই বলবো না। বিষয়টা হলো যে আজকে আপনি অসমের মুখ্যমন্ত্রীকে দেখুন, তিনি যখন কংগ্রেসে ছিলেন তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন, আজকে তিনি বিজেপিতে চলে গেছেন, তিনি ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। আজকে যখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা ছিল শুভেন্দু অধিকারী, তখন তিনি সারদা নারদায় ফেসেছিলেন। আজকে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছেন তার বিরুদ্ধে ইডি নেই, সিবিআই নেই, কেউ নেই। আজকে বিষয়টা তো পরিষ্কার হয়ে গেছে যে ইডি সিবিআইকে বিজেপি তাদের রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে এবং ব্যবহার করে বিরোধী দলের ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু ক্যাগের রিপোর্ট বলছে আজকে বিজেপি সরকার 10 বছরে 5.5 লক্ষ কোটি টাকারও বেশি টাকা দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতির কোনো তদন্ত হচ্ছে না। যে বাংলায় ইডি যখন আসছে, এরা যদি বলে ইডি কে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তাহলে এই রাজ্য সরকার যখন ইডি আসে তখন তাদের উপর যে হামলা হয় সেটা দেখার দায়িত্ব কার? আমি সাপোর্ট করছি, আমি আসবো আমি লাইভ বলছি, আমি বুলবুলিদের মন্তব্যকে সাপোর্ট করছি। আমি কার পক্ষে কথা বলছি, বিজেপির পক্ষে কথা বলি নাকি তৃণমূলের পক্ষে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি যদি মন্তব্যটাকে সাপোর্ট করলাম, কিন্তু আমার কাছে একটা ছোট প্রশ্ন রয়েছে আপনার কাছে। আপনি বলছেন যখন এই বারবার আক্রান্ত হচ্ছেন ইডি আধিকারিকরা, তখন আপনারা বলছেন যে রাজ্য সরকার কোথায় থাকে। আচ্ছা, যখন এই ইন্ডিয়া জোটের বৈঠক হয় তখনই আপনারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠান? একটা কথা বলিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো বারবারই ডাকা হচ্ছে। যেদিনকে ইন্ডিয়া জোটের বৈঠক লোকে হাসছে, যেদিনকে ইন্ডিয়া জোটের বৈঠক সেদিনকেই ভাই ডাকা হচ্ছে। আরে অন্য তো দিন থাকতেই পারে। আচ্ছা, আমরা একটা দিদি কথা বললেন যে ইডির উপর হামলা হয়েছে, তো রাজ্য সরকারের দায়িত্ব, রাজ্য সরকারকে কি খবর পাঠানো হয়েছিল না লোকাল থানায় জানানো হয়েছিল? থানায় আপনি জানেন না, কে জানে হয়নি যে ইডি আসছে। শুনুন, বলতে দিন, ইডি সিবিআই এর স্পেশাল ভাবে দায়িত্ব দেওয়া আছে। যখন ইডি সিবিআই কে কিভাবে ব্যবহার করছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ আজকে আচ্ছা এক সেকেন্ড হ্যাঁ বলুন দাদা, 1 মিনিট। যখন ইডি এসেছে, যখন খবর দিয়ে আসেনি, যখন ইডির ওপর হামলা হয়েছে, আমি আসবো আজকে ইডি সিবিআই টপিকে নয়, আজকে ইডি সিবিআই টপিক নয়। নীলাজিদা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন এই যে ইন্ডিয়া জোটের নামকরণ ইন্ডিয়া করা হয়, তখন একাধিক জায়গায় এই ডটেড জোট নিয়ে থেকে অনেক কথাবার্তা উঠে আসে যে কেন ইন্ডিয়া রাখা হলো, কেন অন্য নাম রাখা হলো না। সেখান থেকে দাঁড়িয়ে এই বিষয়গুলো ঠিক কতটা প্রভাব ফেলতে পারে জনগণের মনে? দেখুন, পৃথিবীর কোথাও নিজের দেশের নামে বিরোধী জোট হয়নি, এটা নতুন ব্যাপার। ধরুন পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী একটা বিরোধী জোট করলেন, তার নাম দিলেন পশ্চিমবঙ্গ। আমরা তো হাসবো, আমি তো হাসবো, আপনিও হাসবেন। তাহলে ইন্ডিয়া নিয়ে হাসবো না কেন? মানুষ তো হাসছে বলেই 3 রাজ্যে উবে গেল কংগ্রেস, হাসছে বলেই 22টা 2 হয়ে যেতে পারে, হাসছে বলেই ভয় পাচ্ছে বিরোধীরা, হাসছে বলেই লোকে বলছে বিজেপির ভরসা রাম আর তৃণমূলের ভরসা বাম। ধন্যবাদ। বিষয় আজকে নীলাদিদা গতদিনও বলেছিল বিজেপির তৃণমূলের ভরসা নাকি কি বলছিল সিপিএম কে হারিয়েই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে। নীলাদিদা মনে হয় ভুলে গেছে। আর সেই হেরে যাওয়া সিপিএম এখন কংগ্রেসকে ধরে বাঁচবার চেষ্টা করছে, আর কেরলে ওরা এই কংগ্রেসের সঙ্গে লড়াই করছে আর পশ্চিমবঙ্গে দোস্তি করছে। সিপিএম এর কোনো চরিত্র নেই, আর এই সিপিএম পশ্চিমবঙ্গের বিজেপিকে ভোট দিয়ে নিজেদের ইডি সিবিআই এর হাত থেকে সুরক্ষিত রেখেছে। দীনবন্ধুদা, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোরাল অফ দ্য স্টোরি কি হওয়া উচিত? আজকে যখন বারংবার তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বামেদের বক্তব্য, যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় যে মানুষের জন্য নাকি তারা কাজকর্ম করবে, তাই জন্য নাকি নরেন্দ্র মোদীকে সেখান থেকে হটাতে হবে, তাহলে তো সবার উচিত যে একসঙ্গে একটা বৈঠক করে ব্যাপারটার একটা ইতিবাচক একটা মন্তব্য আসুক। সেখান থেকে দাঁড়িয়ে কোনো আসল সমঝোতা হচ্ছে না, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে এক, হচ্ছে এক, ওদিকে নরেন্দ্র মোদী ওখানে বসে হাসছে, বাংলায় কি হচ্ছে আর দিল্লিতে তারা কি হবে? অবশ্যই এখানে দরকার হচ্ছে সবকটা বিরোধী দলের যে জোট হয়ে এবং একের বিরুদ্ধে এক লড়াই যদি করা যায়, তাহলেই আমরা বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে পারব। একের বিরুদ্ধে একই তো বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি হচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বাংলা কথা একটাই বলছি, উনি দেখেছেন কিছুদিন আগে বলে দিয়েছেন
আমাদের বাংলার জাতীয় সঙ্গীত হচ্ছে কি? জনগণ মন অধিনায়, বাংলার মাটি বাংলার জল। দাদা 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 বাংলার জাতীয় সঙ্গীত, দাদা বাংলার জাতীয় সঙ্গীত হয় না, বাংলার জনগণ হাসছে, জনগণ হাসছে দাদা, বাংলা জাতীয় সঙ্গীত হয় না। জাতীয় সঙ্গীত হয় না, এটা রাজ্য সঙ্গীত। আর আমাদের পশ্চিমবঙ্গ দিবস সেটা পালন করা হয়েছে। আপনি এটা ভুল কথা বলবেন না দাদা, ভেরিফিকেশন করুন। জাতীয় সঙ্গীত। আর একটা প্রশ্ন আমি ছোট করে উত্তর নেব, কি মনে হচ্ছে আসল সমঝোতার এই যে এত প্রশ্ন, সেখান থেকে দাঁড়িয়ে কি তাহলে বিজেপি ফায়দা লুটবে এই ব্যাপারগুলো? 100 বার ফায়দা লুটবে। তো ফায়দা লুটবে না, বিজেপি জিতবে, এটা আমি একদম কনফার্ম বলে যাচ্ছি এই মাটিতে দাঁড়িয়ে। আমার কথা অন্য, যে দিদি যেখানে ওখানে বলছেন জোট করছে, এখানে কেন তার কথা মানা হচ্ছে না? আসল কথা হচ্ছে বাংলার মানুষ জেনে গেছে যে দুর্নীতিতে ভরে আছে এই বর্তমান সরকার। সমস্ত নেতা মন্ত্রীরা, বিধায়করা, এমএলএরা সবাই দেখুন ঢুকে রয়েছে তিহার জেলে, না হলে জেলে। তাহলে তাদেরকে নিশ্চয়ই আনবে না। আর সিপিএম কি মনে হচ্ছে কি হতে পারে বাংলায়? আজকে বিষয়টা হলো, এখন তৃণমূল কংগ্রেস যদি কর্ণাটকে গিয়ে বলে তৃণমূলকে 2টো সিট দিন, কংগ্রেস কি ছেড়ে দেবে? কারণ কংগ্রেস ওখানে তৃণমূল কংগ্রেসের শক্তি নেই। পশ্চিমবঙ্গেও সেরকম বিধানসভা নির্বাচনে প্রমাণিত কংগ্রেস এবং সিপিএম শূন্য হয়ে গেছে, তাদের আর এখানে সেরকম। কি মনে হচ্ছে বাংলায় দাঁড়িয়ে কি হবে? আসল সমঝোতা কি বাস্তবে হবে আদৌ কখনো? ধরুন দলগুলো আসন সমঝোতা করতেই পারে, কিন্তু সমর্থকদের আসন সমঝোতা হবে? ধরুন আপনি যদি সিপিএম হন, কথা বলছি, আপনি তৃণমূলের সাথে সিপিএম এর জোট হলো, তৃণমূলকে ভোট দেবেন? আমি যদি তৃণমূল হই, আপনি সিপিএম ক্যান্ডিডেট, আমি আপনাকে ভোট দেব? সমর্থকদের আসন সমঝোতা কি হবে না হবে না সেটাই মূল প্রশ্ন। কোন নেতা কার সাথে সমঝোতা করলেন কিছু এসে যায়। অর্থাৎ এই প্রশ্নটাই কিন্তু বারংবার সাধারণ মানুষের মনে একাধিকবার জাগছে, জেগেছিল এবং জাগবেও। দেখাবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা জাগো।